বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে উচ্চতর গণিতের 12তম অধ্যায় সমতলীয় ভেক্টর এর দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলের বাকি ক্লাসগুলো পেতে তোমরা মূল চ্যানেলে এসে প্লেলিস্ট অপশনে চলে আসবে। প্লেলিস্ট অপশনে চলে আসলে এখানে উচ্চতর গণিত সহ রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞানের যে ক্লাসগুলো আপলোড দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারবা, এবং তোমাদের যে সমস্ত সাবজেক্টের উপর ভিডিও প্রয়োজন কমেন্টে জানিয়ে দিতে পারবা। তো আজ আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার ভেক্টরের সংজ্ঞা নিয়ে। মানে ভেক্টর তো বিভিন্ন রকম আছে, ঠিক আছে। যেহেতু এই অধ্যায়টির নাম হচ্ছে সমতলীয় ভেক্টর, তাহলে প্রথমেই আমরা আলোচনা করব সমতলীয় ভেক্টর কাকে বলা হয়। দেখো, তল মানে কি? তল সম মানে তো বোঝা যাচ্ছে সমান, আর তল মানে হচ্ছে সারফেস। যেটা মনে করো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের যে ফ্লোর, এটা একটা তল। তারপরে মনে করো আমাদের ঘরের দেওয়াল, এটা একটা তল। তো এরকম এটাকে বলা হচ্ছে তল। তো এখানে সমতল বলতে যে কোনো একটা তল, হয়তো দেওয়ালেরটাকে বোঝানো হয়েছে অথবা ফ্লোরটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এরকম তো দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করলে তাদেরকে কি বলা হয়? সমতলীয় ভেক্টর বলা হয়। মনে করো অনেকগুলো ভেক্টর আছে এবং সেগুলো যে কোনো একটা তলে রয়েছে, হয়তো বা দেওয়াল বরাবর আছে অথবা মনে করো ফ্লোরে রয়েছে, তাই না? যে কোনো একটা তলের উপরে রয়েছে। যখন একটা তলে থাকে তখন সেগুলোকে বলা হয় সমতলীয় ভেক্টর। যেমন দেখো, দিক কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এখানে আমরা তিনটা ভেক্টর দেখতে পাচ্ছি, ভেক্টর এ, বি এবং সি। তিন দিকে রয়েছে, তাই না? কিন্তু এখানে একটা তলের উপর অবস্থিত রয়েছে, মানে একটা সারফেসের উপর রয়েছে। এজন্য এটাকে কোপ্লানার ভেক্টর বলা হয় বা হচ্ছে সমতলীয় ভেক্টর বলা হয়। এরপর হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কাকে বলা হয়? কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলা হয়। একটা ভেক্টর এরকম ক্রিয়াশীল রয়েছে, ঠিক আছে। একটা ভেক্টর এরকম রয়েছে একদম সোজা, কিন্তু তার আদি বিন্দু এখানে নাকি এই যে এ বিন্দুতে নাকি আরো পেছনে, এটা যদি নির্দিষ্ট করা না থাকে তখন তাকে বলা হয় স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর। আবার বলি, যদি কোন একটা ভেক্টর, মনে করে এখানে এ বি একটা ভেক্টর, এই ভেক্টরের আদি বিন্দু এ বিন্দুতে আছে নাকি আরো পেছনের দিকে কোথাও আছে, এটা যদি নির্দিষ্ট করে দেওয়া না থাকে তাহলে তো আমরা ইচ্ছা মতো পছন্দ করে নিতে পারি এখানে আছে না এখানে আছে। তখন এই ধরনের যে ভেক্টর, এটাকে বলা হয় স্বাধীন ভেক্টর। এরপরে স্বাধীন ভেক্টরে এরকম একটা দেখো, এই যে এটা হচ্ছে স্বাধীন ভেক্টরের চিত্র। এরপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কাকে বলা হয়? যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে ভেক্টরের পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয় তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। এটা হচ্ছে ফ্রি ভেক্টর বা হচ্ছে স্বাধীন ভেক্টরের বিপরীত। যেমন স্বাধীন ভেক্টরের আদি বিন্দু কোথায় থাকে তা নির্দিষ্ট করা থাকে না, কিন্তু সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। এই যে ভেক্টরটা, মনে করো একটা ভেক্টর ওপি রেখা দ্বারা, এই যে একটা ভেক্টর, এর আদি বিন্দু কোথায় একদম নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ও বিন্দুতে। তাহলে এই যে ধরনের ভেক্টর, এটাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। এরপর রয়েছে দেখো সদৃশ ভেক্টর। লাইক ভেক্টরস কাকে বলা হয়? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলা হয়। মানে যদি একই দিকে ক্রিয়াশীল হয়, যেমন দেখো এখানে আমরা দুইটা ভেক্টর দেখতে পাচ্ছি, দুইটাই একই দিকে রয়েছে। তো যদি একই দিকে হয় তাহলে তাকে সদৃশ ভেক্টর বলা হয়। আর বিসদৃশ ভেক্টর কি? সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, মানে একই জাতীয় কিন্তু দুইটা ভেক্টর বিপরীত দিকে রয়েছে, একটা রয়েছে যেদিকে আর একটা রয়েছে তার বিপরীত দিকে, তখন তাকে বিসদৃশ ভেক্টর বলা হয়। এই যে এইরকম টাইপের দেখো, এখানে এই ভেক্টরটা সামনের দিকে রয়েছে এদিকে, আর বি ভেক্টর হচ্ছে পেছনের দিকে এদিকে রয়েছে। তাহলে এই ধরনের ভেক্টরকে বলা হয় বিসদৃশ ভেক্টর। এই যেটা এরপরে হচ্ছে দেখো সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কাকে বলা হয়? যে সকল ভেক্টরের মান আছে, ঠিক আছে, মান শূন্য নয়, তাদেরকে সঠিক ভেক্টর বলা হয়। মানে যে কোনো একটা মান আছে, নির্দিষ্ট একটা মান আছে শূন্য বাদে, তা ওই ধরনের ভেক্টরকে বলা হয় সঠিক ভেক্টর। আর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলা হয়? যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলা হয়। নাল ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই বিন্দুতে থাকে। দেখো এখানে যদি আমি একটা বিন্দু দিই, এই যে একটা বিন্দু দিলাম, তাই এই বিন্দুতে আদি অবস্থানও যেখানে শেষ অবস্থানও সেখানে, তাহলে এই ধরনের ভেক্টর হলে এইটাকে বলা হবে শূন্য ভেক্টর। মানে একটা বিন্দু এরকম বিন্দুর মতো,
এটাকে বিন্দু ভেক্টরও বলা হয়, ঠিক আছে। এর কোনো মান নাই, মান শূন্য, ঠিক আছে এটা। এরপর দেখো একক ভেক্টর কাকে বলা হয়। একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরের মান যদি একক হয়, মানে এক হয়, এক, অনলি ওয়ান, তাহলে তাকে একক ভেক্টর বলা হয়। আচ্ছা, এখানে একক বলতে কি বোঝানো হয়েছে বোঝাচ্ছি, কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ভেক্টরটির দিকে একটা একক ভেক্টর পাওয়া যাবে। দেখো মনে করো এ হচ্ছে একটা ভেক্টর, এই যে এ হচ্ছে একটা ভেক্টর, এর মান কত হবে, এর মান, এর মান, এর মান যখন আমরা বলবো তখন আর ভেক্টর চিহ্ন দিব না, এই যে এরকম দিয়ে দিলাম। গত ক্লাসে আমরা দেখেছিলাম ভেক্টরের মান বের করা, তাই না। তো এ এর মান হবে এরকম, এখানে কোনো ভেক্টর চিহ্ন থাকবে না। তাই একটা ভেক্টর, মনে করো একটা ভেক্টর ছিল তো এ, ওর মান কত, ওর মান হচ্ছে এ, এর উপরে কোনো চিহ্ন নাই। এটা যদি আমরা ভাগ করে দিই, মানে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, একক ভেক্টর পাবো। এই যে একক ভেক্টর পেলাম, ঠিক আছে, যে এইভাবে একক ভেক্টরটা পাওয়া যায়। আসলে তোমাদের তো ভেক্টরের মান বের করা নাই, ইন্টারে আছে এই বিষয়গুলো। যেমন এখানে একটা ভেক্টরটা যদি এরকম হতো, মনে করো একটা ভেক্টর আছে এরকম 2i প্লাস এখানে আছে হচ্ছে 2j প্লাস হচ্ছে কে, এরকম একটা ভেক্টর আছে। আচ্ছা, তোমরা হয়তো বা বোঝো নাই আই জে কে কি। তো আই জে হচ্ছে মানে এক্স অক্ষ বরাবর যদি কোনো ভেক্টর ক্রিয়াশীল হয় তাহলে ওর একক ভেক্টরকে আই দ্বারা প্রকাশ করা হয়। যদি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল হয় তখন তাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। যদি জেড অক্ষ বরাবর কোনো ভেক্টর ক্রিয়াশীল হয় তাহলে তার একক ভেক্টরকে কে দ্বারা প্রকাশ করা হয়, এই যে উপরে এরকম ভাবে চিহ্ন দিয়ে, ঠিক আছে। তাহলে আই, উপরের দিকে আছে জে আর নিচে দিয়েছে কে। এখন এই যে ভেক্টরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভেক্টরটার মান কত হবে, মান হচ্ছে এ হবে। তো মান বের করতে হয় যেভাবে, ঠিক আছে। এই যে এখানে কত আছে দেখো, আয়ের সহগ কত আছে 2 না, 2 কে স্কোয়ার করতে হবে, যোগ, মাঝখানে যোগ দিতে হবে। এখানে যোগ থাকুক বা বিয়োগ থাকুক সেই জন্য না, এমনিতেই মাঝখানে বিয়োগ হবে, ঠিক আছে, যোগ হবে। তারপর এখানে যে এর সহগ কত, এই যে 2, তো এই 2 এর স্কোয়ার। তারপরে এখানে কত আছে, প্লাস কে আছে। তো প্লাস থাকুক বা মাইনাস থাকুক সেটা আমার দেখার বিষয় না, আমাদের এই যে মান বের করার জন্য অলওয়েজ এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে কত আছে কে, কে এর সহগ কিছু নেই মানে কিন্তু 1 ধরতে হবে, তো 1 কে স্কোয়ার করব। তাহলে দেখো এখানে প্রথমে 2 কে স্কোয়ার করে 4 হয়, যোগ 4 যোগ লাস্টে 1, তাহলে এখানে লাস্টে কত হয় 4 আর 4 8 আর 1 যোগ 3 9, 9 কে যদি আমরা রুট করি তাহলে কত হবে 3 হবে। এখন এই যে ভেক্টরটা ছিল, এই ভেক্টর, একে যদি আমরা এই ভেক্টরের মান 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ এখানে দেখো এই ভেক্টর মানে কত 2i প্লাস 2j প্লাস হচ্ছে কে, এই ভেক্টরটাকে কত দিয়ে ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে এটাই হবে ওই ভেক্টরটার একটা একক ভেক্টর। বুঝতে পেরেছো, এইভাবেই আমরা একক ভেক্টর। তো তোমাদের ক্ষেত্রে এরকম আসবে না একক ভেক্টর বের করা, মান টান দিয়ে এগুলো জাস্ট তোমাদেরকে আমি বোঝালাম, ঠিক আছে। জাস্ট তোমাদের পরীক্ষা আসতে পারে একক ভেক্টর কি, এতটুকু। যেমন দেখো এখানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কয়টা খোপ আছে, 1 2 3 4 5টা খোপ আছে। তাহলে এই 5টা খোপের ভিতর থেকে একটা খোপকে, যে কোনো একটাই, যে এইটাকে একটা ব্লককে বলা হবে একক ভেক্টর। এরপরে রয়েছে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কথা শুনেই বুঝতেছি যে কেমন ভেক্টর হতে পারে। সমরেখ ভেক্টর হচ্ছে 2 বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলা হয়। যেমন দেখো এখানে 3টা ভেক্টর তুমি দেখতে পাচ্ছ, এ বি সি, এরকম 3টা ভেক্টর। তো এ বি সি দেওয়া আছে, তো এ বি সি যদি দেওয়া থাকে তো দেখো এগুলো 3টারই কিন্তু একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়াশীল। দেখো এই বি ভেক্টরটা আর সি ভেক্টরটা কিন্তু একই সরলরেখার উপরে রয়েছে, একই, একটা আগে যাচ্ছে আর একটা পরে যাচ্ছে এভাবে। আর এখানে এ হচ্ছে তাদের সাথে সমান্তরালে রয়েছে, তো সমান্তরালে থাকলেও সেটা সমরেখ ভেক্টর হবে, আবার একই রেখা বরাবর থাকলেও সেটা সমরেখ ভেক্টর হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও তো পেইড কোর্সগুলোতে আমাদের পড়ানো হয় পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। এই 5টা সাবজেক্ট প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে পড়ানো হয়। সপ্তাহে 7 দিন তোমাদের ক্লাস হবে, আবার প্রতিদিন 2টা করে ক্লাস। তোমরা যদি ক্লাসগুলো করতে চাও তাহলে আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করো 01620103495 এই নাম্বারটিতে। আর যারা হচ্ছে আর্টস এবং কমার্সে রয়েছে তাদের সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান এই 2টা সাবজেক্ট মাত্র 220 টাকার বিনিময়ে পড়ানো হয়। তোমরা যদি ক্লাসগুলো করতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ক্লাসগুলো শুরু করে দাও। তারপর আমাদের মসত্তর পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, এখানে আমাদের অফলাইন ক্লাস রয়েছে। তোমরা যদি কেউ আমাদের অফলাইনে ভর্তি হতে চাও
সরাসরি এখানে এসে পড়তে পারো। যেমন এখানে বাড্ডা, তারপরে উত্তরা, রামপুরা, বনানী, বনশ্রী এর আশেপাশে যারা রয়েছে এখানে এসে তারা পড়তে পারো। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের ভিতরে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর। সমান ভেক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টরস। দুইটা ভেক্টর সমান যদি হয়, মনে করো একটা ভেক্টর হচ্ছে এ, একটা ভেক্টর হচ্ছে এ, আর একটা ভেক্টর হচ্ছে বি। এই দুইটা ভেক্টরকে যদি সমান হতে হয়, মানে এ সমান যদি বি হতে হয়, তাহলে তিনটা শর্ত মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে মান সমান হতে হবে, মানে এ সমান বি, ওই যে মানের কথা বললাম, ওই মানটা সমান হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। তিনটা শর্ত, এইগুলো কিন্তু মনে রাখবা, পরীক্ষা এটা মাস্ট, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুইটা জিনিস এখানে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সমান ভেক্টর। সব অঙ্ক আমরা এই সমান ভেক্টরের মাধ্যমে করে ফেলবো। এরপরে রয়েছে আর একটা, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো এখানে তোমাদের পরীক্ষায় এই দুই ধরনের অঙ্ক আসে, একটা হচ্ছে সমান ভেক্টর দিয়ে করতে হয়, আর একটা হচ্ছে ওই যে অবস্থান ভেক্টরের মাধ্যমে করা যায়। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সমান ভেক্টর এগুলো করব। তো সমান ভেক্টর হতে হলে প্রথমে মান সমান হতে হবে। যেমন দেখো এ সমান যদি বি হয়, তাহলে এখানে কি করতে হবে, মান সমান হতে হবে। 2 নম্বর যে শর্তটা, সেটা হচ্ছে ধারক রেখা একই হতে হবে। যদি একই না হয় তাহলে তারা সমান্তরাল হতে হবে, অথবা সমান্তরাল যদি না হয় তাহলে তারা শূন্য ভেক্টর হবে। এই বিষয়টা একটু আমি তোমাদের ক্লিয়ার করে দিই। ধারক রেখা তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তাই না? মনে করো এই একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এই যে এই ভেক্টরটা, আর বি আর একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে এই যে এরকম। দেখো এরা কিন্তু সমান্তরালে রয়েছে। তো এখানে দেখো এ এর ধারক, এই যে একটা ভেক্টর এ এর ধারক, যদি আমি তোমাকে বলি এ এর ধারক, ধারক কত হবে, এ হবে। বি বি এর ধারক, বি এর ধারক কত হবে, বি হবে। এরকম এ এর ধারক হবে এ, আর বি এর ধারক কত হবে, বি হবে। তো দেখতেই পাচ্ছি এখানে এ আর বি এই ধারক দুইটা কিন্তু একই না, এটা কিন্তু আলাদা আলাদা ধারক রেখা। তো এখানে একই ধারক রেখা হতে পারে, যেমন এখানে একটা ভেক্টর আছে এরকম, এ একটা ভেক্টর, মনে করো এ বি, ঠিক আছে, এ বি একটা আছে রাস্তা। এই রাস্তার উপরে দুইটা ধারক রেখা আমি দিলাম, মানে দুইটা ভেক্টর। এ দেখো পি কিউ, এখান থেকে এটুক শুরু হয়েছে, পি কিউ একটা ভেক্টর, ঠিক আছে। আর একটা ভেক্টর আমি দিলাম হচ্ছে এইভাবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মনে করো এটা এম 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 এন, এরকম দিলাম। তাহলে আমরা বলতে পারি না, এখানে দেখো পি কিউ ভেক্টর, এর ধারক কত, এর ধারক বলতো, এর ধারক কত হবে, ধারক, এর ধারক হবে এবি, এবি। আবার এখানে এম এন যে ভেক্টরটা আছে, এম এন এর ধারক, এম এন এর ধারক কত হবে, এটাও হবে এবি। তাহলে দেখো দুইটা আলাদা আলাদা ধারক ভেক্টর, কিন্তু তাদের ধারক রেখা একই। যদি এরকম হয়, একই হয়, প্রথম শর্ত মানার পরে দ্বিতীয় শর্ত মানতে হবে। ধারক রেখা একই হতে পারে। তো একই যদি না হয়, মনে করো এরকম হলো না, তাহলে এরকম হবে যে তারা সমান্তরালে থাকবে। দেখছো এই যে এরকম, এই যে এখানে দেখো এ এর ধারক রেখা হচ্ছে এ, আর বি এর ধারক রেখা বি, আলাদা আলাদা। আলাদা হলে কি হবে, সমান্তরাল হতে হবে। এখন যদি এরকম হয় যে সমান্তরালও হলো না, আবার এখানে একইও হলো না, তখন কি হতে হবে, মনে করো এ ভেক্টরটাকেও শূন্য ভেক্টর হতে হবে, বি ভেক্টরটাকেও শূন্য ভেক্টর হতে হবে। তখন এ ভেক্টর সমান আমরা বি ভেক্টর লিখতে পারবো কিনা, এর জন্য আলাদা একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে 3 নাম্বার, দিক অবশ্যই একই হতে হবে। এই যে যেমন দেখো এখানে এই ভেক্টর দুইটা কি আছে, পরস্পরের সাথে সমান্তরালে রয়েছে, এবং দুইটার দিকই কিন্তু একই দিকে রয়েছে। তাহলে এই ধরনের ভেক্টর এবং এই দুইটার মান মনে সমান, ঠিক আছে, এ সমান বি, তিনটা শর্ত মানছে, তাই এরা হবে কি, সমান্তরাল ভেক্টর। ঠিক আছে, মানে সমান ভেক্টর হবে। যেমন দেখো এখানে পরীক্ষা আসতে পারে, মনে করো আমি তোমাদেরকে দিয়ে দিলাম পি ভেক্টর সমান কিউ ভেক্টর হলে নিচের কোনটা সঠিক, এরকম। নিচের কোনটা সঠিক থাকে না, এরকম মনে করো এরকম থাকে যে পি সমান কিউ হবে। এরপরে 2 নম্বর থাকলো ধারক রেখা, ধারক রেখা একই বা সমান্তরাল। ধারক রেখা মনে করো এখানে থাকলো সমান্তরাল, সমান্তরাল সমান্তরাল সমান্তরাল। আর 3 নম্বরে মনে করো থাকলো যে দিক একই দিক, ঠিক আছে, একই দিক। তো এই তিনটা শর্তই কিন্তু মানবে, ঠিক আছে। তা না হলে কিন্তু এ সমান পি সমান কিউ হবে না। তিনটা শর্ত যখন ফিল আপ করলো, তখন আমরা এটাকে সমান ভেক্টর বলতে পারি। তার আগে কিন্তু আমরা সমান ভেক্টর বলতে পারি না।
এরপরে হচ্ছে দেখো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, ঠিক আছে, এটা কাকে বলা হয়? তো এই যে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, এটার শর্ত তিনটা। তা হচ্ছে মান সমান হতে হবে, ধারক রেখা একই বা সমান্তরাল বা শূন্য হতে হবে, কিন্তু লাস্টেরটা আলাদা, দিক বিপরীত দিকে হতে হবে। মানে এই একটা এটার দিকে এদিকে, কিন্তু সমান্তরাল ঠিক হয়ে এদিকে আসতে হবে। তখন আমরা এটাকে লিখতে পারি এ ভেক্টর সমান বি ভেক্টর, তবে এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে, ঠিক আছে, এরকম। এই দেখো এ ভেক্টর আর এইটা, এখানে একটা ভেক্টর আছে আর এটা তার মাইনাস হবে বিপরীত দিকে, তাহলে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর এটাকে বলা হয়। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই যে ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং কেউ যদি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাহলে আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।